হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই আপনারা অনেক নাটক দেখতে পাবেন। এই মাসের 16 তারিখে স্যামসাং জোড়া স্মার্টফোন তাদের এ সিরিজের আন্ডারে লঞ্চ করতে যাচ্ছে, A34 এবং A54। হ্যাঁ, ওই লঞ্চের সাথে সাথে অনেক নাটকের ভিডিও চলে আসে না, যে আপনাদের বারবার করে বলে দেয় যে এই ফোনটা সবার সেরা, এই ফোনটার মধ্যে যা যা আছে সমস্ত কিছুই ভালো আছে, খারাপ কিছু আপনার চোখে পড়বে না। হ্যাঁ, তার আগে আপনাদের সজাগ করে দিয়ে যাচ্ছি যে A54 এই ফোনটার প্রাইস কিন্তু A34 এর তুলনায় 10,000 টাকার কাছাকাছি বেশি হবে। আর আজকে এই ফোনটার ওপরই আলোকপাত করব যে এই ফোনটায় স্যামসাং কি কি এমন দিচ্ছে যার জন্য এই ফোনটার জন্য আপনার ওয়েট করা উচিত বা কেনা উচিত, বা যারা চিন্তাভাবনা করছেন যে এই ফোনটা কিনবেন তাদের আমি কিছু জিনিস এমন দেখিয়েও দিতে চাই যে এই ফোনটার দিকে আপনারা ঘুরেও তাকাবেন না, এর থেকে ভালো ভালো অপশানরা কিন্তু আপনারা ইতিমধ্যে মার্কেটে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমি অতনু চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, A54 এই ফোনটার যদি প্রথমে ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.4 ইঞ্চির আমরা সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি, 120 হার্টজের রিফ্রেশ রেটও স্যামসাং আমাদের প্রদান করছে। আর এখানে সেন্টার পাঞ্চ হোল থাকছে, তার মানে সমস্ত কিছুই আমরা পেয়ে যাচ্ছি, ইনক্লুডিং এখানে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলে, যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। তার মানে কি খারাপ? না না, একদমই খারাপ না, ভালো ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ক্যামেরা সেটআপের কথা বলি, ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এর মধ্যে ওয়াইএস ইআইএস দুটোরই সুবিধা পেয়ে যাচ্ছি, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, কোনো 8 মেগাপিক্সেলের এখানে ব্যবহার করা হয়নি। তার মানে আলট্রা ওয়াইড ক্যামেরাটাও যথেষ্ট ভালো, আর স্যামসাং এর ক্যামেরা মানে যথেষ্ট ভালো আপনারা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়া 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা থাকছে, আর ফ্রন্টে 32 মেগাপিক্সেল স্যামসাং যেমন দেয় ওই রকম সেলফি ক্যামেরা আমরা সেন্টার পাঞ্চ হোলে পেয়ে যাচ্ছি। 4K ভিডিও রেকর্ডিংয়েরও কিন্তু সুবিধা থাকছে। এবার গল্পটা চালু হচ্ছে এখান থেকে। প্রসেসর সেগমেন্টে এখানে মিডিয়াটেকও ইউজ করেনি, স্ন্যাপড্রাগনও ইউজ করেনি। এখানে স্যামসাং তাদের নিজস্ব এক্সিনোসের প্রসেসর ব্যবহার করছে, আর এক্সিনোসের নাম শুনলে না অনেকে পালিয়ে যায় যারা মোটামুটি এক্সিনোস সম্পর্কে জানে, আর স্যামসাং নিজেও জানে যে এটা স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের তুলনায় অনেকটাই নিচেতে অবস্থান করে, মার্কেট শেয়ার একদমই কম। এখানে স্যামসাং তাদের নিজস্ব এক্সিনোসের নতুন প্রসেসর 1380 প্রসেসরটা ব্যবহার করছে, আর এই প্রসেসরটার বর্তমান অবস্থান হচ্ছে স্ন্যাপড্রাগনের যে 778G প্রসেসরটা রয়েছে, যে প্রসেসর দিয়ে অনেক ফোন আপনারা দেখেছেন, তার থেকে ঠিক এক ধাপ নিচে, মানে অবস্থানটা স্ন্যাপড্রাগনের 778Gর তুলনায় কিন্তু সামান্য নিচেই থাকবে। তার মানে বুঝতে পারছেন যে প্রসেসরটা কোন জায়গায় স্ট্যান্ড করছে। আর যেহেতু এর সঙ্গে স্ন্যাপড্রাগনের কোনো স্ট্যাম্প নেই, তার মানে আপনারা জানেন যে এই প্রসেসর কিন্তু লং টার্ম ইউজের ক্ষেত্রে আমাদের এখনো অবধি হ্যাপি করতে পারেনি। ওই হিটিং বেশি থাকবে, একটু বেশি তাড়াতাড়ি ব্যাটারি ব্যাকআপ খরচ হয়ে যাবে, ব্যাটারি খরচ হয়ে যাবে, অপটিমাইজেশনের একটু প্রবলেম লাগবে, মানে লং লাস্টিং এর জন্য কিন্তু এই প্রসেসর একদমই প্রেফার নয়। স্যামসাং যদি এই একই ফোনকে স্ন্যাপড্রাগন দিয়ে লঞ্চ করতো তাহলে যথারীতি এই ফোনটার দাম কিন্তু অনেকটাই তারা বেশি করতো। আমি দামের ব্যাপারে পরে আসছি, তার আগে জেনে নিচ্ছি যে ব্যাটারি সেগমেন্ট এখানে স্যামসাং কিন্তু 5000 mAh এর ব্যাটারি আশা করি এখানে দিচ্ছে, 5000 mAh এর ব্যাটারি থাকবে। ইনবক্স কোনো চার্জার আশা করি তারা দেবে না, আশা করছি দেবে না, কেননা এটাই পাস্ট রেকর্ড। এবং 25 ওয়াটের এখানে কিন্তু ম্যাক্সিমাম আউটপুটের সাপোর্ট থাকছে। 3.5mm অডিও জ্যাক নেই, ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন থাকবে, এবং স্যামসাং এর যা এখানে সেন্সার তারা দিয়ে দেয় এ সিরিজের ফোনের মধ্যে প্রত্যেকটা সেন্সারই কিন্তু আমরা পাচ্ছি। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, অ্যান্ড্রয়েড 13 এর সাথে One UI এর 5.1 এর কাস্টম UI আমরা পেয়ে যাচ্ছি, আর এখানে অপটিমাইজেশন কিন্তু দুর্দান্ত থাকে। সফটওয়্যার সেগমেন্টে স্যামসাং কিন্তু এখন অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবার রাজা বলতে পারেন। যদি স্টোরেজ ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে 8GB র্যামের পাশাপাশি 128GBর একটা অপশন থাকছে, এছাড়াও 8GBর পাশাপাশি হয়তো 256GBরও একটা অপশন তারা লঞ্চ করবে। যদি বেস ভ্যারিয়েন্টের প্রাইসের কথা বলি, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা ধরা হচ্ছে 37,000, মানে 37,999, 38,000 টাকা, আন্ডার 40,000 এই প্রাইস ব্র্যাকেটের মধ্যেই আসবে। 40,000 টাকার ওপরে কোনোভাবেই যাবে না, 38,000 টাকাই ধরা হচ্ছে, 38,000 টাকাই এই ফোনটা লঞ্চ হবে। এবার আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন যে ইন্ডিয়াতে 38,000 টাকা মানে এটা বাংলাদেশে কিন্তু চলে যাচ্ছে প্রায় 45 থেকে 48,000 টাকা, আন্ডার 50,000 সেগমেন্টের মধ্যে অফিসিয়ালি। তো এই সেগমেন্টের মধ্যে আপনারা কত ফোন পেয়ে যাচ্ছেন?
হয়তো স্যামসাং এর আন্ডারে আপনারা একটা দুটো ফোন পেয়ে যাচ্ছেন, একটু ওল্ড হচ্ছে, কিন্তু নাথিং ফোনের অপশন থাকছে, এছাড়াও পোকো ব্র্যান্ডের অপশন থাকছে, রেডমির অপশন থাকছে, রিয়েলমির অপশন থাকছে, আর সেখানে আপনারা 8 সিরিজের প্রসেসরও পেয়ে যাচ্ছেন, মানে 8 জেনারেশন OnePlus 11R এর আমি কথা বলছি। এই ফোনের অপশনটা আপনারা ইন্ডিয়া থেকে পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশেও আপনারা OnePlus 11R আশা করি আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এছাড়াও রেডমির আন্ডারেও ফোন রয়েছে, যার মধ্যে আপনারা ফার বেটার প্রসেসর পাচ্ছেন। হয়তো ক্যামেরার এখানে দিক থেকে কিছু অংশে রেডমি বা পোকোর তুলনায় স্যামসাং এগিয়ে যাবে, কিন্তু যদি ওয়ানপ্লাসের সঙ্গে পুরো এখানে টক্কর হয় তাহলে ওয়ানপ্লাস কিন্তু জেনুইনলি উইনার হবে বেস্ট সেন্সরের জন্য, সনিক সেন্সরের জন্য, এছাড়াও ক্যামেরা অপটিমাইজেশনের জন্য এবং বেটার প্রসেসরের জন্য। কেননা বেটার প্রসেসর আমি কেন বলছি, প্রসেসর যদি ভালো হয় তাহলে আইএসপি বলে একটা জিনিস আছে, ইমেজ প্রসেসিং ইউনিট, সেটাও কিন্তু ব্যাপক হবে। সুতরাং এই প্রসেসরের এই সেগমেন্টের জন্য এই ফোনটাকে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমি কোনোভাবে সাজেস্ট করতে পারছি না। ক্যামেরার জন্য, সফটওয়্যারের জন্য অবভিয়াসলি স্যামসাং এর এই ফোনটাকে আপনারা নিতে পারেন। আর এই প্রাইস রেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে কোথাও গিয়ে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। যদি 32,000-33,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করে স্যামসাং, তাহলে অনেকটাই ভালো চয়েস হয়ে দাঁড়াবে। বন্ধুরা, লঞ্চ হওয়ার আগে আপনাদের একটা সৎ মতামত শেয়ার করে দিলাম। এবার আপনারা কি চিন্তা ভাবনা করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওতে।